মডেল স্কুল অ্যান্ড কলেজে অনলাইন শিক্ষা কার্যক্রমে সকলকে স্বাগত। আমি ইন্তিসার আহমদ আজকে নবম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর ক্লাস নিব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আজকে আমরা পড়ব পর্যায় সারণী নিয়ে। তো আমরা আগে জেনে নেই এই ক্লাসে আমরা কি পড়ব। তো এই ক্লাসে আমরা যা যা শিখব: পর্যায় সারণীর ইতিহাস, পর্যায় সারণীর বৈশিষ্ট্য, পর্যায় সারণীর ভিত্তি, মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয়, পর্যায় সারণীর ব্যতিক্রম, বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম। তো চলো আমরা শুরু করি। পর্যায় সারণীর ইতিহাস। তো সর্বপ্রথম পর্যায় সারণী তৈরির চেষ্টা করেন অ্যান্টনিও ল্যাভোইসার। তো উনি সর্বপ্রথম অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার, জিঙ্ক, ফসফরাস, মার্কারি ইত্যাদি মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন। আমরা জানি যে জিঙ্ক, ফসফরাস, মার্কারি এই তিনটা হলো ধাতু, আর অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এই তিনটা হলো অধাতু। তো সেই 1789 সালে ল্যাভোইসার সবার প্রথমে এই অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং সালফার, জিঙ্ক, ফসফরাসকে ধাতু ও অধাতু এই বিভাগে ভাগ করেন। এর পরবর্তীতেই 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনা লক্ষ্য করেন যে তিনটি মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌল সাজান। এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। একে ডোবেরাইনার ত্রয়ী সূত্র বলে। বিজ্ঞানী ডোবেরাইনার ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। তো এই সূত্রটা আসলে কি বলে, যে এখানে উনি বলে দিয়েছেন যে বিজ্ঞানী ডোবেরাইনার ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন, এই যে ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন তার সূত্র অনুসারে যদি বলি, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। এখানে দ্বিতীয় মৌল কি? ক্লোরিন, ব্রোমিন, এটা হলো দ্বিতীয় মৌল। আর প্রথম মৌল হলো ক্লোরিন, তৃতীয় মৌল হলো আয়োডিন। প্রথম ও তৃতীয় মৌলের যোগফলের অর্ধেক হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। অর্থাৎ আমরা এটার পারমাণবিক ভর নিব আর এটার পারমাণবিক ভর নিয়ে যোগ করব, তারপর ওটাকে অর্ধেক করব, তাহলে আমরা ব্রোমিনের পারমাণবিক ভর পেয়ে যাব। এটাই হলো ডোবেরাইনার সূত্র। ইনি হলেন জার্মান বিজ্ঞানী ডোবেরাইনার, আর ইনি হলেন অ্যান্টনিও ল্যাভোইসিয়ার। তো আমরা যাই পরবর্তী। 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করে। আবার বলছি, 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। অর্থাৎ নিউল্যান্ডের যে সূত্রটা, এটা 1864 সাল পর্যন্তই বহাল ছিল। আচ্ছা, আমরা তার সূত্রটা জানি। মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। আচ্ছা, এটা সম্পর্কে আমরা যখন পর্যায় সারণী দেখব তখন আমরা এটার ব্যাখ্যা দিব। ইনি হলেন বিজ্ঞানী জন নিউল্যান্ড। আমরা পরবর্তীতে যাই। এরপরে 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করে। সূত্রটি হলো মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ধরলাম কতগুলো মৌল আছে। এখন মৌলগুলোকে যদি আমি তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজাই, অর্থাৎ প্রথমে সবচেয়ে কম ভর যার, এরপরে তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি, এভাবে যদি সাজাই, তাহলে মৌলগুলোর ধর্ম ওই পারমাণবিক ভর অনুযায়ী আবর্তিত হবে। তারপর তিনি কি বলেছেন, এই সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে 12টি অনুভূমিক সারি আর 8টি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখান যে এই কলাম বরাবর সকল মৌলগুলোর ধর্ম একই রকমের এবং একটি সারির প্রথম মৌল থেকে
শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। তো তখন তার এই যে ছকটি বানিয়েছিল, এই ছকটাকে বলা হতো পর্যায় সারণী বা পেরিওডিক টেবিল। মেন্ডেলিফের পর্যায় সারণীতে বেশ কিছু মৌল অনুপস্থিত ছিল, যার কারণে তিনি তার পর্যায় সারণীটি সম্পন্ন করে যেতে পারেননি। আর মেন্ডেলিফ তার পর্যায় সারণীর জন্য যে সকল ঘরগুলো ফাঁকা ছিল, সেই সকল ঘরে যে মৌলগুলো হবে সেই মৌলের ভবিষ্যৎবাণী করেছিলেন, পরবর্তীতে সেগুলো সত্য প্রমাণিত হয়। তো আমরা মেন্ডেলিফের পর্যায় সারণীটি দেখি। তো এটা হলো সেই মেন্ডেলিফের পর্যায় সারণী। এখানে আমরা দেখছি যে এখানে কতগুলা ঘর খালি আছে। সেই 1869 সালে মেন্ডেলিফ এই পর্যায় সারণীটা বানিয়েছে 63টা মৌলর। এটা হলো খাড়া স্তম্ভ আর এটা হলো সারি। আর ইনি হলেন জার্মান বিজ্ঞানী, রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ। তো আমরা পরবর্তীতে যাই। মেন্ডেলিফের পর্যায় সারণীতে অনেকগুলো ত্রুটি ছিল। কারণ মেন্ডেলিফ পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছে। তো আমরা এখন তার পর্যায় সারণীর একটা সীমাবদ্ধতা দেখি। আমরা জানি আর্গনের পরে পটাশিয়াম, ঠিক আছে, কিন্তু মেন্ডেলিফ যেহেতু পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছে, আর পারমাণবিক ভর যার ভর আগে কম সে আগে বসেছে, আর যার ভর বেশি সে পরে বসেছে। তো আমরা পটাশিয়াম আর আর্গনের দিকে লক্ষ্য করি। পটাশিয়াম হলো 19 পারমাণবিক সংখ্যা, তখনও পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়নি, কাজে আমাদের পারমাণবিক সংখ্যা কোনো কাজের নাই জায়গায়। পটাশিয়ামের ভর দেখো 39.0983। আবার দেখি আর্গনের ভর হলো 39.948, অর্থাৎ এখানে আর্গনের ভর অবশ্যই পটাশিয়ামের চেয়ে বেশি, কাজেই পটাশিয়াম আগে বসবে এবং আর্গন পরে বসবে। কিন্তু পটাশিয়াম যদি আগে বসে তাহলে পটাশিয়ামের যে ধর্ম অনুযায়ী সে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপে পড়ে যাচ্ছে, কিন্তু পটাশিয়াম নিষ্ক্রিয় গ্যাস নয়। আবার আর্গনের ভর অনুযায়ী যদি আমি আর্গনকে বসাই তাহলে আর্গন ধাতু অর্থাৎ ক্ষার ধাতুর গ্রুপে পড়ে যাচ্ছে, কিন্তু আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস। তো এই যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করার জন্য 1913 সালে হেনরি মোসলে এই যে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন এবং এই পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা দিয়ে তিনি পর্যায় সারণী গঠন করার জন্য প্রস্তাব দেন। 1913 সালে হেনরি মোসলে পারমাণবিক সংখ্যার আবিষ্কার করেন। ইনি হলেন হেনরি মোসলে। আমরা যাই এর পরবর্তী ভাগ। তো বর্তমানে এ পর্যন্ত রসায়নের 118টি মৌল পাওয়া গিয়েছে, এবং এই যে 118টি মৌল পাওয়া গেছে, 118টি মৌলকে পর্যায় সারণীতে অবস্থান এবং তাদের যে প্রকৃতি পাওয়া গেছে বা বিভিন্ন ধরনের যে কাজটি করে আসছে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা সংক্ষেপে আইইউপ্যাক। অর্থাৎ এই যে আইইউপ্যাক, এই মৌল নিয়ে যত কাজ আছে এই আইইউপ্যাকই করে আসছে আন্তর্জাতিক ভাবে। তো আমরা এই ফুল ফর্মটা আরো ভালো মতো খেয়াল করি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা পরীক্ষায় আসে। আইইউপ্যাক এর ফুল ফর্ম বোর্ডে চাওয়া হয়, তোমরা এটা ভালোভাবে মনে রাখবে, তোমাদের বইতেও দেওয়া আছে। তো যখন ল্যাভোইসিয়ে মাত্র 33টি মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করেছিলেন এবং মেন্ডেলিফ 63টি আবিষ্কৃত মৌল এবং একটি অনাবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী নামে যে ছকটি তৈরি করেছিলেন, বর্তমানে সেটি 118টি মৌলের আধুনিক পর্যায় সারণী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই ছিল পর্যায় সারণীর ইতিহাস। আমরা এবার পরের পাঠে যাব। তো আমরা পরবর্তী পাঠে যাচ্ছি।
তো এই যে এতক্ষণ আমরা যেটাকে নিয়ে আলোচনা করছিলাম, এই যে সেই পর্যায় সারণী। তো এখন আমরা এই পর্যায় সারণীতে দেখি যে জন নিউল্যান্ড আর মেন্ডেলিফের সূত্রগুলা খাটে কিনা। তো আগে যেহেতু জন নিউল্যান্ড এসেছেন, তো আগে জন নিউল্যান্ডটা দেখি। তো জন নিউল্যান্ড কি বলেছিলেন যে 8টি করে মৌল সাজালে 9 নম্বর মৌলতে সেই একই ধর্ম প্রকাশ, যে মৌল প্রকাশ করে সেই মৌলটা আসে। তো আমরা এখানে ধরলাম যে লিথিয়াম, তো লিথিয়াম সহযোগী গণি, তাহলে 1 2 3 4 5 6 7 8। এই 8 এর পরে 9 নম্বর মৌলটা কিন্তু সোডিয়াম। এই লিথিয়াম আর সোডিয়ামের ধর্ম কিন্তু একই, ওরা উভয়ই ধাতু এবং উভয় ধনাত্মক আয়ন দেয়। তো আমরা এখন পর্যায় সারণীর বৈশিষ্ট্য পড়ব। ও পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো কি আমরা শুরু করছি। পর্যায় সারণীতে 7টি পর্যায় বা আনুভূমিক সারি এবং 18টি গ্রুপ বা ধারা স্তম্ভ অর্থাৎ কলাম রয়েছে। প্রতিটি পর্যায়ে বাম দিক থেকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে 6 এবং 7 পর্যায়ের অংশ। আমরা একটু মিলাই দেখি। প্রথমে বলেছে 7টি পর্যায়, এই যে 1 2 3 4 5 6 7, এই যে 7টি পর্যায় আছে এবং 18টি গ্রুপ আমরা গণে দেখি। এই যে ধারা স্তম্ভ এগুলো হলো গ্রুপ। তো দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো 18টি গ্রুপ। প্রতিটি পর্যায়ের বাম দিক থেকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। এই যে বাম দিক থেকে গ্রুপ 1 শুরু হয়েছে এবং সর্বডানে গ্রুপ 18 রয়েছে। মূল পর্যায়ের সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে 6 এবং 7 পর্যায়ের অংশ। এই যে দুইটা এক্সট্রা, এই দুইটা এক্সট্রা হলো 6 আর 7 পর্যায়ের অংশ। এই যে 6 পর্যায় আর 7 পর্যায়, এটা 6 পর্যায়ের অংশ, এটা 7 পর্যায়ের অংশ। এটা হলো ল্যান্থানাইট সিরিজ, এটা হলো অ্যাক্টিনাইট সিরিজ, এবং এই দুইটাই যথাক্রমে 6 এবং 7 পর্যায়ের অংশ। এটা হলো 6 নম্বর পর্যায়, এটা হলো 7 নম্বর পর্যায়। ল্যান্থানাইট সিরিজ 6 নম্বর পর্যায়ের অংশ, অ্যাক্টিনাইট সিরিজ 7 নম্বর পর্যায়ের অংশ। এর পরবর্তীতে দেখি পর্যায় 1 এ শুধু 2টি মৌল রয়েছে। এই যে পর্যায় 1 এ একটা মৌল আর এই লাস্টে 2টা মৌল, একটা হলো হাইড্রোজেন এবং হিলিয়াম। পর্যায় 2 এবং পর্যায় 3 এ 8টি করে মৌল রয়েছে। এই যে পর্যায় 2 এবং পর্যায় 3, এই দুইটাতে 8টি করে মৌল রয়েছে। পর্যায় 4 এবং পর্যায় 5 এ 18টি করে মৌল রয়েছে। পর্যায় 4 পর্যায় 5 এই দুইটাতে 18টি করে মৌল রয়েছে। পর্যায় 6 এবং পর্যায় 7 এ 32টি করে মৌল রয়েছে। এই পর্যায় 6 আর এই পর্যায় 7 আমরা যে বলেছিলাম যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ এই দুইটা 6 আর 7 এর অংশ। এই কারণে এইগুলা সহ পর্যায় 6 এবং পর্যায় 7 এ 32টি করে মৌল রয়েছে। এবার আমরা গ্রুপের দিকে আগাই। আচ্ছা, গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল রয়েছে। তো আমরা গ্রুপ দেখি। গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল রয়েছে। 1 2 3 4 2 3 4, এভাবে 12 পর্যন্ত 4টি করে মৌল রয়েছে। গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 6টি করে মৌল রয়েছে। এই যে 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 6টি করে মৌল রয়েছে। এরপর গ্রুপ 18 তে 60টি মৌল রয়েছে। গ্রুপ 18 তে 60টি করে মৌল রয়েছে। তো এবার আমরা দেখব যে কোন মৌলের গ্রুপ এবং পর্যায় কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা প্রথমে পর্যায় দিয়ে শুরু করি। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হলো তার পর্যায় নম্বর। আমরা যেমন দেখি লিথিয়াম এর ইলেকট্রন বিন্যাস হলো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, 1s2 2s1। এখানে লিথিয়ামের সর্বশেষ দ্বিতীয় কক্ষপথে গিয়েছে
যেহেতু এইখানে লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তর 2, তাই লিথিয়ামের পর্যায় হবে 2। অর্থাৎ একটা পরমাণু সর্বশেষ শক্তি স্তর যেটা হবে বা যত নম্বর শক্তি স্তরে সর্বশেষ ইলেকট্রন যাবে সেটাই হবে তার পর্যায় সংখ্যা। আমরা আরেকটা দেখি, যেমন ধরো পটাশিয়াম। এই যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এইখানে পটাশিয়ামের সবচেয়ে বাইরের শক্তি স্তর হলো 4। এই যে সবচেয়ে বাইরের শক্তি স্তর হলো 4 4s1। তাই পটাশিয়াম 4 নম্বর পর্যায়ের মৌল, অর্থাৎ পটাশিয়ামের পর্যায় কত হবে 4। এভাবে আমরা কোন মৌলের সর্বশেষ শক্তি স্তর দেখেই বলে দিতে পারি তার পর্যায় কোনটা। এরপর আমরা যাব গ্রুপ নির্ণয়। গ্রুপ বের করার বেশ কয়েকটা নিয়ম আছে, তো আমরা নিয়মগুলো দেখছি। প্রত্যেকটি নিয়মই s অরবিটালের ভিত্তিতে সবগুলো নিয়ম। তো প্রথম নিয়ম আমরা দেখি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে তাহলে ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আচ্ছা, এখানে কি শর্ত দিয়েছে? যদি কোন ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরে শুধু s অরবিটাল থাকে, অর্থাৎ যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরে সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র s অরবিটাল থাকবে। এখানে আমরা যেমন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s1, এই যে এখানে s আছে, এই যে s, এখানে লিথিয়ামের বাইরের প্রধান শক্তি স্তরে s অরবিটাল রয়েছে এবং এর s অরবিটালে ইলেকট্রন সংখ্যা হলো 1। এই যে 2s1, অর্থাৎ একটা ইলেকট্রন s অরবিটালে আছে। আর আমরা কি বলেছি, ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে আমরা কি জানতে পারি এখান থেকে? অর্থাৎ লিথিয়াম 1 নম্বর গ্রুপে অবস্থিত এবং এর পর্যায় হলো 2। এই যে যেহেতু এটা সর্বোচ্চ 2 নম্বর কক্ষপথে ঢুকেছে তাই এটার পর্যায় হবে 2। আশা করি তোমরা প্রথম নিয়মটি বুঝতে পেরেছো। তো আমরা এখন পরবর্তী নিয়মে যাই। কোন মৌলের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s এবং p অরবিটাল থাকে তাহলে ওই s ও p এর মতো মোট সংখ্যার সাথে 10 যোগ করে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা। অর্থাৎ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যদি s অরবিটালও থাকে p অরবিটালও থাকে তাহলে এই s আর p এই দুইটার মোট সংখ্যার সাথে আমরা 10 যোগ করব। 10 যোগ করে যত হবে ওটাই হবে তার গ্রুপ সংখ্যা। যেমন বোরনের পারমাণবিক সংখ্যা 5, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1, এর সর্বশেষ কক্ষপথ কোনটা 2, তৃতীয় কক্ষপথ, এবং s আছে p আছে, অর্থাৎ এটা নিয়ম 2 এর শর্তকে সমর্থন করে। তো 2s2 2p1, এখানে বোরনের বাইরের সেলে s অরবিটালে 2টি ইলেকট্রন ও p অরবিটালে 1টি ইলেকট্রন আছে, তাই বোরনের গ্রুপ নম্বর হবে, এই যে আমরা কি বলেছি যে s ও p এর মোট সংখ্যার সাথে 10 যোগ করে, বানান ভুলের জন্য দুঃখিত, s ও p এর মোট সংখ্যার সাথে 10 যোগ করতে হবে। অর্থাৎ বোরনের শেষ দুইটা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? এখানে আছে 2টা ইলেকট্রন, এখানে আছে একটা ইলেকট্রন, এটার সাথে আমরা 10 যোগ করব। 2 যোগ 1 যোগ 10 সমান 13, অর্থাৎ বোরনের গ্রুপ সংখ্যা হবে 13। তোমরা পর্যায় সারণীতেও দেখতে পারো যে বোরনের গ্রুপ সংখ্যা কত, তোমাদের বইতে পর্যায় সারণী দেওয়া আছে। আমরা পরবর্তী নিয়মে যাচ্ছি। তো নিয়ম 3, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে d অরবিটাল থাকে তাহলে s অরবিটাল ও d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নম্বর পাওয়া যাবে। আমরা একটা উদাহরণ দেখি তাহলে বুঝে যাব। যেমন Fe আয়রন, পারমাণবিক সংখ্যা 26, মৌলের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, অর্থাৎ আমরা এখানে
শেষ কক্ষপথ দেখছি 4 এবং এর আগের কক্ষপথ হলো 3 এবং অরবিটাল হলো ডি আর সর্বশেষ কক্ষপথের অরবিটাল হলো এস। আমাদের শর্ত কি বলেছে যে যদি এস অরবিটালের বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, আমাদের এখানে সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালও আছে এবং আগের শক্তি স্তরে ডি অরবিটালও আছে, তাহলে এস অরবিটাল ও ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই গ্রুপ নম্বর পাওয়া যাবে। অর্থাৎ আমরা এখন এই দুইটা যোগ করে দেই। 3d তে আছে 6টা ইলেকট্রন, 4s2 তে আছে 2টা ইলেকট্রন, অর্থাৎ আয়রনের আমরা যোগ করে দেই। এখানে ডি অরবিটালে 6টি এবং এস অরবিটালে 2টি ইলেকট্রন আছে, কাজেই আয়রনের গ্রুপ নাম্বার হবে 6 যোগ 2 সমান সমান 8। আশা করি তোমরা তিনটা নিয়মই বুঝেছো। এভাবেই কোন মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা হয়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে যেমন আয়রন অথবা ফেরাসের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো, ব্রোমিনের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো, ক্যালসিয়ামের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। এভাবে 3-4টা মৌল দিয়ে গতে অথবা ঘতে আসতে পারে। আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক হলো পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। আমরা আগেই বলেছি যে মেন্ডেলিভ প্রথমে পারমাণবিক ভর দিয়ে পর্যায় সারণী করেছিল, কিন্তু ওই পারমাণবিক ভর দিয়ে পর্যায় সারণী করায় তার পর্যায় সারণীটা অসম্পূর্ণ ছিল এবং ত্রুটিপূর্ণ ছিল। এরপরে হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করার পর মেন্ডেলিভ ওই পারমাণবিক সংখ্যা দিয়ে পুনরায় পর্যায় সারণী বানান এবং তার ওই পর্যায় সারণীটাই নির্ভুল ছিল। তো এটা থেকে অনেকেই বলতে পারো যে পর্যায় সারণীর মূল ভিত্তি পারমাণবিক সংখ্যাও তো হতে পারে, কিন্তু পর্যায় সারণীর মূল ভিত্তি হবে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মৌল কত নম্বর পর্যায় এবং কত নম্বর গ্রুপে অবস্থান করে তা বের করা যায়। আমরা একটু আগে দেখলাম যে ইলেকট্রন বিন্যাস করে করে এক গ্রুপ এবং পর্যায় নির্ণয় করেছি। আবার যে সকল মৌলের প্রধান শক্তি স্তর এর ইলেকট্রন বিন্যাস একই রকম, সেই সকল মৌল একই গ্রুপে অবস্থান করে। অর্থাৎ যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসগুলো প্রায় একই ধরনের, সেই সকল মৌল একটা গ্রুপে অবস্থান করবে। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা দিয়ে গ্রুপ ও পর্যায় নির্ণয় করা হয়। অতএব বলা যায় যে পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। তো আমরা পরবর্তী পাঠে যাই। পর্যায় সারণীর ব্যতিক্রম। হাইড্রোজেনের ব্যতিক্রম প্রথমে জানি। হাইড্রোজেন একটি অধাতু। আমরা জানি যে হাইড্রোজেন হলো একটা গ্যাস, কিন্তু হাইড্রোজেনের গ্রুপ কি? হাইড্রোজেনের গ্রুপ হলো 1। হাইড্রোজেনের গ্রুপ 1, কিন্তু গ্রুপ 1 এ কারা থাকে? গ্রুপ 1 এ থাকে হলো ক্ষার ধাতু, অর্থাৎ ধাতুরা থাকে, কিন্তু হাইড্রোজেন হলো অধাতু, তাও সে গ্রুপ 1 অবস্থান করছে। আমরা করি হাইড্রোজেনটি অধাতু, কিন্তু পর্যায় সারণীতে একে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামের সাথে গ্রুপ 1 স্থান দেওয়া হয়েছে। এর কারণ ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তি স্তর এ একটি মাত্র ইলেকট্রন রয়েছে। ক্ষার ধাতু সমূহের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে, হাইড্রোজেনেরও শুধু একটা ইলেকট্রন আছে। আবার হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধাতুগুলোর ধর্মের সাথে মিলে যায়। অন্যদিকে হ্যালোজেন মৌল ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর একটি পরমাণু যেমন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, তেমনি হাইড্রোজেনে একটি ইলেকট্রনও গ্রহণ করতে পারে। অর্থাৎ হ্যালোজেন মৌলসমূহ যেমন একটি ইলেকট্রন গ্রহণ করে, হাইড্রোজেনও তেমনি একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। অর্থাৎ হাইড্রোজেনের অনেক ধর্ম হ্যালোজেন মৌলের ধর্মের সাথেও মিলে যায়। তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতু সমূহের ধর্মের সাথে মিলে যাওয়ায় একে ক্ষার ধাতুর সাথে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝেছো। এরপরে আমরা আসি হিলিয়ামের অবস্থান। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হিলিয়াম 1s2। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী একে গ্রুপ 2 এ স্থান দেওয়ার কথা, কিন্তু গ্রুপ 2 এর মৌলগুলো তীব্র তড়িৎ ধনাত্মক।
এদের মৃৎক্ষার ধাতু বলে। অপরদিকে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, এর ধর্ম অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন ইত্যাদির সাথে মিলে যায়। হিলিয়ামের ধর্ম কখনোই তীব্র তড়িৎ ধনাত্মক মৃৎক্ষার ধাতুর মতো হয় না, তাই হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস সমূহের সাথে গ্রুপ 18তে স্থান দেওয়া হয়েছে। এখন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ সর্বশেষ কক্ষপথ হলো 2 আর পর্যায় কত হওয়ার কথা 1। এখন হিলিয়াম পর্যায়ে আছে, ঠিক পর্যায়ে আছে, কিন্তু আমরা যদি গ্রুপ বের করার নিয়ম অনুসারে যাই, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে s অরবিটাল থাকবে, তাহলে s অরবিটালে যতগুলো ইলেকট্রনই থাকবে ওই মৌলের পর্যায়েও ঠিক ততটাই হবে। কিন্তু এখানে দেখো হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে s অরবিটালে, তো সেই নিয়ম অনুযায়ী হিলিয়াম দ্বিতীয় গ্রুপে হওয়ার কথা, কিন্তু হিলিয়াম আছে 18 নম্বর গ্রুপে। এর কারণ হলো দ্বিতীয় নম্বর গ্রুপে যাদের স্থান দেওয়া হয়েছে তারা হলো মৃৎক্ষার ধাতু, আর হিলিয়াম হলো নিষ্ক্রিয় গ্যাস। এখন হিলিয়ামকে তো মৃৎক্ষার ধাতুর সাথে মিশতে দেওয়া যায় না, তাই হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ গ্রুপ 18 তাদের সাথেই রাখা হয়েছে। এরপর আমরা সেই ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থা। আমরা জানি যে পর্যায় সারণীর নিচে আরো 2টা সারি আছে, ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি। এই ল্যান্থানাইট সারি হলো গ্রুপ পর্যায় 6 এর অংশ, আর অ্যাক্টিনাইট সারি হলো পর্যায় 7 এর অংশ। কিন্তু এই যে ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারিকে এই নিচে দেওয়ার কারণ হলো পর্যায় সারণীর একটা সৌন্দর্য বিদ্যমান থাকা। কারণ আমরা যদি এই ল্যান্থানাইট সারির মৌলগুলোকে অথবা অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে ওই 6 এবং 7 নম্বর পর্যায়ে ঢুকিয়ে দিতাম, তাহলে পর্যায় সারণীটা মানে অসুন্দর হয়ে যেত। এ কারণে পর্যায় সারণীর সৌন্দর্য সুন্দরভাবে উপস্থাপনের জন্য উক্ত 2 সারিকে নিচে আলাদাভাবে রাখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আগামী ক্লাসে পর্যায় সারণীর বিভিন্ন মৌলের অবস্থান সম্পর্কে, বিভিন্ন মৌলের ধর্ম এবং অবস্থান সম্পর্কে আমি তোমাদের বোঝাতে চেষ্টা করব। এছাড়াও পর্যায়বৃত্ত ধর্ম এবং পর্যায় সারণীর সুবিধা ইত্যাদি আলোচনা করেই আমাদের এই অধ্যায়টা সমাপ্ত হয়ে যাবে। এরপর আমরা সৃজনশীল দেখব এবং বিভিন্ন টপিক দেখব। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।